আইবিএস ট্রিটমেন্টের জন্য আপনি যেটা করবেন, ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে এই গাইডলাইনগুলো যদি আপনি ফলো করেন উইদাউট মেডিসিন ছাড়াই এবং কোনো কস্টিং ছাড়াই, আপনার কিন্তু ভালো হওয়া কিন্তু সম্ভব যদি আপনার আইবিএস হয়ে থাকে। কিন্তু যদি আপনার আইবিডি হয়, আলসারে কিছু প্রবলেম থাকে বা কোনো একটা সময় হয়তো আপনার আলসারে কোনো একটা লক্ষণ আপনার ভিতরে কিন্তু তৈরি হয়েছিল বা দেখা দিয়েছিল, তাহলে অবশ্যই কিন্তু আপনার মেডিসিনে কিন্তু সহযোগিতা আপনাকে নিতে হবে। তো সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি মেডিসিন যাই খান না কেন, প্রথমত আপনাকে গুরুত্ব দিতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার লাইফস্টাইল। যদি আপনি লাইফস্টাইলে গুরুত্ব না দেন এবং আমাদের কাছে ট্রিটমেন্ট নেন বা অন্য কোথাও নেন, আপনি যেটাই করেন না কেন আপনি কোথাও কিন্তু স্থায়ী কিন্তু সমাধান কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইফস্টাইলে গুরুত্ব বেশি দিতে হবে আপনাকে। এমনকি যদি লাইফস্টাইল চেঞ্জ করেন তাহলে আইবিএস যে বিষয়গুলো বা আপনার যে লক্ষণগুলো আছে এগুলো কিন্তু অনেক অংশে কিন্তু আপনার কমে যাবে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনাকে গ্লুটেন যুক্ত খাবার কিন্তু অবশ্যই কিন্তু পরিহার করতে হবে। গ্লুটেন যুক্ত খাবার কোনগুলো? হ্যাঁ, এটা আমি একটু হিন্টস দিই। যেমন বাইরে যত রকম প্রসেস ফুড এবং জাঙ্ক ফুড, হ্যাঁ, এগুলো আপনার গম থেকে তৈরি যেগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার বিস্কিট, চানাচুর, সিঙ্গাড়া, পুরি, হ্যাঁ, এবং অত্যাধিক যেগুলো ভাজা পোড়া, হ্যাঁ, এবং আপনার বিভিন্ন রকম রেস্টুরেন্টের যে খাবারগুলো, এগুলো কিন্তু গ্লুটেন যুক্ত খাবার। তো সেক্ষেত্রে অবশ্যই এই গ্লুটেন যুক্ত খাবার আপনাকে কিন্তু পরিহার অবশ্যই কিন্তু করতে হবে। তৃতীয়ত যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্যাসিন যুক্ত যে খাবারগুলো এগুলো পরিহার করতে হবে। যেমন দুধ এবং দুধ থেকে তৈরি যা কিছু আছে এগুলো কিন্তু ক্যাসিন যুক্ত খাবার আপনাকে পরিহার করতে হবে। তবে আমরা টক দইটা হোমমেড করা যেটা, এটা আমরা অল্প পরিমাণে আধা চা চামচ বা 1 চামচ আমরা খেতে বলি। যদি আপনার শুট করে, যারা আইবিএস ডি অর্থাৎ পাতলা নরম তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে শুট করেন, তাহলে আপনি বাদ দিবেন। আইবিএস সি যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তাদের কিন্তু প্রবলেম কিন্তু তেমন কিন্তু হয় না। সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার খাবার দাবার। যেমন আপনি যে খাবারগুলো খাচ্ছেন, অর্থাৎ আপনার যে চাউল এবং আপনার যে মশলা, যে তেল, হ্যাঁ, যে রান্না, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি আপনার ফ্যামিলির রান্না হয় এবং আপনার খাঁটি সরষের তেল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, সয়াবিন তেলটা অবশ্যই বর্জন করবেন, হ্যাঁ, এবং আপনার যে মশলাগুলো এগুলো অবশ্যই আপনি হোমমেড করার চেষ্টা করবেন। গোটাটা নিয়ে আপনি নিজে ভেঙে নেবেন, একটু কষ্ট করবেন, এগুলোতে একটু সময় দিবেন। এবং চাউলগুলো যেগুলো প্রসেস না করা, এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। তাহলে এই যে আপনার দৈনন্দিন যে আপনার খাবারটা, মাছ, মাংস, ফলমূল যেগুলো খান, এগুলো বিষয় কিন্তু খেয়াল রাখবেন। এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার কিন্তু প্রবলেম কিন্তু হবে না। এবং আপনি যদি ফুড অ্যালার্জি আপনার প্রবলেম থাকে, অর্থাৎ যে খাবারে আপনার প্রবলেম হয়, এটা আপনি অ্যাভয়েড আপাতত করবেন এবং ধীরে ধীরে আপনি ভিতরে যে ঘাটতিগুলো আছে এগুলো পূরণ করার চেষ্টা করবেন। আপনি যথার্থ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো অবশ্যই আপনাকে কনজিউম করতে হবে। আপনি যাই করেন না কেন, প্রোবায়োটিক কোন খাবারে রয়েছে এর অনেক ভিডিওতে আমরা বলেছি। যেমন টক দই প্রোবায়োটিক রয়েছে, আপনার অ্যাপেলের ভিনেগারে প্রোবায়োটিক রয়েছে। এরপরে আমরা কিছু প্রোবায়োটিক সাজেস্ট করি, যেমন ব্যাকটেরিয়া, যারা আপনার ডায়রিয়া, পাতলা নরম তাদের জন্য, যাদের একটু কোষ্ঠকাঠিন্য থাকে তাদের জন্য আপনার প্রোল্যাক্টো, হ্যাঁ, বা রিবায়ো, প্রোবায়ো, বিভিন্ন রকম আপনার কিন্তু প্রোবায়োটিক কিন্তু নামি দামি এবং অনেক ব্র্যান্ডের কিন্তু আছে। যারা প্রবাসে আছে তাদের কিন্তু আছে। এবং ফার্মেন্ট যে ফুডগুলো রয়েছে, যেমন পান্তা ভাত একটা ফার্মেন্টেড ফুড, পান্তা ভাতটা আপনি ট্রাই করতে পারেন, খেতে পারবেন সকাল করে। এরপর হচ্ছে আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, যেমন আপনার সবগুলোতে পাওয়া যায় বিভিন্ন রকম ফার্মেন্ট ফুড, এগুলো কিন্তু আপনি খেতে পারেন। তাহলে এই যে প্রোবায়োটিক আর প্রিবায়োটিক বলতে যেমন আপনার পেঁয়াজে, রসুনে, এরপর হচ্ছে আপনার কোকো পাউডার, চিয়া সিড, বিভিন্ন রকম ফাইবার যুক্ত যে খাবারগুলোতে গাব, এই যে ফাইবার যুক্ত খাবার এবং তালিকা দেওয়া আছে আমাদের প্রায় 15 থেকে 16টা। এই তালিকা দেখে আপনি কিন্তু প্রিবায়োটিক যেগুলো গুড ব্যাকটেরিয়া খাবার এগুলো কিন্তু আপনি কনজিউম করবেন। এবং আপনার পঞ্চমত যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি নিয়মিত ব্যায়াম করবেন। অনেকে আসলে বিভিন্ন রকম ট্রিটমেন্ট নেন, পরামর্শ নেন, কিন্তু ব্যায়ামের যে বিষয়টা কিন্তু এটা কোনোভাবে কিন্তু আমরা কিন্তু করি না, সাধারণত করি না এটা। তো সেক্ষেত্রে ব্যায়ামের যে বিষয়টা আপনার, কারণ আপনি ধরেন 5 ফুট 5 ইঞ্চি সাধারণ ধরলাম, কিন্তু আমাদের যে নাড়ি ভড়িগুলো এগুলো কিন্তু প্রায় আমাদের 28 থেকে 30 ফিট। তাহলে এই যে নাড়ি ভড়িগুলোর মধ্য দিয়ে যে খাবারটা প্রসেস হবে, যে হজম হবে, এক হচ্ছে আপনার তার ভিতরে যে গুড ব্যাকটেরিয়া থাকার দরকার, যে পরিমাণ আপনার হাইড্রোকোলিয়া
অ্যাসিড থাকার দরকার, এগুলো কিন্তু মেনলি কিন্তু আপনার ঘাটতি আছে। খাবারটা অবশ্যই চিবিয়ে অবশ্যই খাবেন। খাবার পরে অবশ্যই আপনার প্রোবায়োটিক প্রিবায়োটিক সমৃদ্ধ যে খাবারগুলো অর্থাৎ নাড়ি ভরে যেগুলো রয়েছে, এই নাড়ি ভরেগুলোর ভিতরে যেহেতু খাবারটা প্রসেস হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই প্রোবায়োটিক অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু ব্যায়াম করবেন। এই ব্যায়ামগুলো অবশ্যই আপনাকে করতে হবে। ব্যায়ামগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনি কিন্তু প্রবলেম মধ্যে চলে যাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আবার নতুন একটা ভিডিও দেখা হবে।